কার খেলা কে খেলবে এটা জানে, বিশ্ববাসী জানে। আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে। হ্যাঁ, যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাইরা দিবে? একদম না, ছাইরা দিবে না। খেলা তো খেলা দিছে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনূস তিনি করে ফেলেছেন। প্রফেসর ইউনূস যা চিন্তা করে মোদি তার কয়েক ঘাট পরে করে, এমনকি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে দিছে। সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বলল না। যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়া কে? বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রপার্টি যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই তিন ছেলেকে তুমি দেখো। ভাই, আমি তো কোনো এতিম ছেলে না, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে? ভারত ঢোকা মানে বিপ্লবের অপমৃত্যু, এটা আমরা হইতে দেব না। লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না। যার সাথেই কথা বলুক, এটা একটা আন্তর্জাতিক দলিল হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই দলিলটা কিন্তু চলমান থাকবে, মানে এটা অনলাইনে থাকবে, জাতিসংঘের ফাইলে থাকবে, পৃথিবীর বহু দেশে এটা থাকবে। কার সাথে কথা বলবে, যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ, তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে। সবচেয়ে বিপর্যয়ের যে অবস্থানে পড়েছে ভারতীয় সাংবাদিকরা, রীতিমতো রাস্তাতে নামিয়ে এনেছেন ভারতীয় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের কনফিডেন্সি ইভেন ইন ইংলিশ সবকিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দিয়ে একদম রাস্তার সাংবাদিক বানিয়ে হোয়াইট হাউসে বেইজ্জতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে, আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরে হবে সংসদ নির্বাচন। আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে, কেন হবে, কিভাবে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? দর্শক, জাতীয় নির্বাচনের আগে ইউপি নির্বাচন হবে বা এই পরিকল্পনাটির সাথে আপনারাও কি একমত? অর্থাৎ আপনারাও কি চান যে এমপি নির্বাচনের আগে ইউপি নির্বাচন হোক বা মেম্বার চেয়ারম্যানদের নির্বাচনটি হয়ে যাক? সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেননা আগে যদি সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন হয়ে যায়, তখন কিন্তু ইউপি নির্বাচন করতে গেলে উক্ত উপজেলার এমপি মন্ত্রীরা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে, যেটি আমরা গত 15 বছরে দেখেছি। প্রিয় দর্শক, এর কারণেই হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উক্ত সিদ্ধান্তটি নিয়েছে। প্রিয় দর্শক, সিদ্ধান্তটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। এরই সাথে সাথে আন্তর্জাতিকভাবে বা ইন্টারন্যাশনালি একটি গেম খেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, তার গেম প্ল্যানে কিন্তু কুপকাত হয়েছে স্বয়ং ডোনাল্ড জে ট্রাম্প সহ ইলন মাস্কও। প্রিয় দর্শক, তার গেমটি কিন্তু শুধুমাত্র নরেন্দ্র মোদীকে কেন্দ্র করেই ছিল না, বরং শেখ হাসিনাও ফেসে গিয়েছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কার খেলা কে খেলবে এটা জানে, বিশ্ববাসী জানে। আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে। হ্যাঁ, যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল লেভেলের খেলা চলতেছে। আমরা সবাই অপেক্ষা ছিলাম মোদিজি আর ট্রাম্পজি কবে বসবেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3 দেশের মানুষই তাকায় ছিল। কারণ মোদিজি আর ট্রাম্পজির যে মিটিংটা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ নিয়ে কথা হবে তো ওইখানে। কিন্তু দেখেন, খেলোয়াড় ঠিক জায়গায় খেলে। সবকিছু কাকতালীয় না, কিন্তু যে টাইমে এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান তাকায় রয়েছে মোদিজি আর ট্রাম্পজি কি বলে শুনুম, ওই টাইমে চলে আসলো আয়না ঘর। বিশ্ব মিডিয়াকে নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘরে চলে গেল। শুধু এখানেই থাইমা নাই, কিন্তু ঠিক ওই টাইমে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট আসলো, যেটা আন্তর্জাতিক দলিল হিসাবে অলরেডি গণ্য হয়েছে বাংলাদেশে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে। ঠিক ওই টাইমেই কিন্তু এই রিপোর্টটা বিশ্ববাসী জানলো, যে টাইমে মোদিজি আর ট্রাম্পজি বাংলাদেশ নিয়ে আলোচনা করবে। তার মানে কে বড় খেলোয়াড় বলেন আপনারা? ঠিক টাইমে খেলছে না? আবার দেখেন, ওইখানে যে আলাপ হইলো, ওইখানেও কিন্তু একটা খেলা হইলো। হ্যাঁ, ট্রাম্পজি তো মারাত্মক খেলোয়াড়। যখন উনাকে প্রশ্ন করলো, কে প্রশ্ন করলো? ভারতের সাংবাদিক। কার সঙ্গে গেছে? মোদিজির সঙ্গে। তার মানে প্রশ্নগুলা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমরা ধৈর্য নিতে পারি। প্রশ্ন করলো যে বাংলাদেশের 5ই আগস্টে যা কিছু ঘটে গেল, এটাতে কি আমেরিকার কোনো হাত ছিল কিনা? ডোনাল্ড ট্রাম্প কি বলল? বলল যে এই ব্যাপারে আমি যেটুকু জানি, আমাদের আমেরিকার কোনো হাত ছিল না। আমেরিকার কোনো হাত ছিল না, সোজা বাংলা যেটা, যে আমরা এই ব্যাপারে কোনো হাত ছিল না। কিন্তু আবার প্রশ্ন যখন করলো
তো 5ই আগস্ট নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? বাংলাদেশে যা কিছু ঘটে গেছে এটা নিয়ে কি চিন্তা ভাবনা? প্রশ্নটা এরকমই। তখন দেখেন কি খেলোয়াড়, কেন বললাম, উনি কিন্তু বললেন যে এই ব্যাপারটা আমি মনে করি মোদিজি ভালো বলতে পারবে, কারণ উনি 100 বছর যাবত এটা নিয়ে গবেষণা করতেছেন। এই খেলাটা উনি খেলবেন, ওনার উপরে ছাইরা দিলাম, উনি বলুক এই ব্যাপারটা। মানে খেলা কেন আমি বারবার বলতেছি, বলটা মোদিজির পায়ের দিকে দিয়ে দিল যে মার ভাই, তুই মার, তোর পায়ে দিলাম। মোদিজি দেখেন উনার কথা শোনার পর বুঝে নাই, বুঝছেন, উনার কথাটা বুঝে নাই কি বলছে। আর বুঝলো কি বলবে, পিছন থেকে যখন দোভাষী বইলা দিল, তারপরও দেখেন উনি চলে গেল ওই যে ইউক্রেন যুদ্ধে চলে গেল। উনি চলে গেল পুতিনের কাছে, পুতিনের সঙ্গে কি আলাপ করছে, ইউক্রেন যুদ্ধটা ঠিক না, যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না, কমন ডায়লগে চলে গেল, একেবারে কমন ডায়লগ, যুদ্ধে কোনো শান্তি আসতে পারে না। এটা তো সবাই বলে, সুশীলরা বইলা থাকে, ওই সুশীলই কথা উনি বললেন হিন্দিতে। হিন্দিতে মহাবিপদ তো ইংলিশ না জানবে, মহাবিপদ। খেলাটা খেলে দিছে কে? ট্রাম্পজি। বলটা দিয়ে দিছে মোদিজির দিকে যে মারেন। আর মোদিজি ওখানে যদি কিছু কইতে যায় তাহলে কি হইলো, কি বলা হইলো? বলা হইতো না বাংলাদেশের বিরুদ্ধে, হাসিনার পক্ষে বলা মানি তো বাংলাদেশের বিরুদ্ধে। আর আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাইরা দিবে? একদম না, ছাইরা দিবে না। খেলা তো খেলা দিছে, দেখেন চোখের সামনে দেখতেছে যে এগুলাকে রং করা হয়েছে, এই আয়নাঘর রং করা হয়েছে, মাঝখানে দেওয়াল ভাঙা দেওয়া হয়েছে। কেন ওই 6 মাস সময় লাগলো? একটু বুঝার চেষ্টা করবেন বিবেক দিয়া, বুদ্ধি দিয়া ভাই। এটার জন্য অনেক বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সহজ অঙ্ক। আমাদের দেশের এই যে আর্মিতে যারা চাকরি করে এরা কারা? আমাদের ভাই ব্রাদার না? র্যাবে যারা চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, আনসারে যারা চাকরি করে, আমাদের ভাই ব্রাদার না? আমার শ্বশুরই চাকরি করে আনসারে। হ্যাঁ, তাইলে আমাদের এরাতে মুরব্বী ভাই ব্রাদার, আমাদের এই রক্তের মানুষ। দেখেন এই যে বিশ্ব জাতিসংঘের মিশনে যখন যায়, কারো ভাগ্যে যদি চান্স আসে, কোনো আর্মি, পুলিশের, র্যাবের, ওর ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। একজন বাবা কেন চাইবে না তার ভাগ্য পরিবর্তন করতে? কারণ তার সন্তানদের ভাগ্যর সাথে তো তার ভাগ্য জড়িত। পুরো সংসারটাই তো চেঞ্জ হয়ে যায়। একটু যদি জাতীয় ওই যে জাতিসংঘের মিশনে যাইতে পারে, ওখানে একটা চাকরি পায়, অনেক টাকা বেতন পায়, সেই লিগেল টাকা দিয়া দেশে একটা বাড়ি করতে পারে, নিজের সন্তানের ভবিষ্যৎ গইরা দিতে পারে, বউ বাচ্চার মুখে হাসি ফুটাইতে পারে। এখন এই আয়নাঘরের অরিজিনাল রূপ যদি সামনে চলে আসতো, ওই জায়গায় যায় আঘাত করতো জাতিসংঘের ওই মিশনে, ওইখান থেকে যদি বাইক করে দেয়, কত হাজার হাজার মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। এগুলা ভাবতে হয়েছে, বুঝছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এগুলা ভাবতে হয়েছে। এইটাও সত্যি কথা। আর্মিও চাইছে, হ্যাঁ, আর্মির পক্ষে থেকে যারা বড় বড় মাথাগুলা তারা চাইছে যে না, এটা সামনে না আসুক। স্যারের কাছে, ইউনূস স্যারের কাছে বারবার রিকোয়েস্ট করতে, স্যার এটা সামনে আইনেন না। দেখেন যখন উনি পরিদর্শনে গেল, বিশ্বের অনেক সাংবাদিকও ছিল, কিন্তু আর্মি কেউ ছিল কি, র্যাবে কেউ ছিল কি? ছিল না। পুলিশের মানুষ ছিল, ওনারা সামনে আসে নাই, লজ্জায় আসে নাই, লজ্জায় আসে নাই। অন্যায় করছে 10 জন, বদনাম হয়ে গেছে 10 লাখের। কি করবেন? মাইনা নিতে হবে। নিজের ভাই ব্রাদার ওনারা এটা লুকাইতে চাইছে। এই লুকানো জিনিসটা আমরা কিন্তু বুঝতেছি সবাই, কিন্তু ওই যে প্রোপাগান্ডা ছড়াইতে হবে, আয়না ঘর বানাইছে। ওই যে একটু আগে বললাম, ওনাদেরকে মাথায় ঢুকাই দিছে তো, ওনারা নিজেদের নিয়ন্ত্রণ হারাই ফেলছে তো, ওনাদেরকে এখন দখল করতে, ওনাদেরকে নিয়ে রাজনীতি করতে খুব সুবিধা। এই রাজনীতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করছিল এবং ওনার মেয়ে এসা শেষ করছে। শেষ কথাটা এই জন্য বললাম, আন্তর্জাতিক আদালতে ওনার বিচার হবেই। দেখেন বিএনপি একটা মামলা করতে গেছে, ওনাদের 600-র উপরে নিহত হয়েছে জুলাই আগস্টের এই গণহত্যায়। ওনারা এই যে আন্তর্জাতিক প্রতিবেদন আসার পর, জাতিসংঘের এই প্রতিবেদন আসার পর ওনারা মামলা করতে গেছে। ওনাদেরও 6 মাস লাগছে এই মামলা করতে। ওনাদের 600-র উপরে যে শহীদ হয়েছে জুলাই আগস্টে, এটা বিচার চাইতে ওনাদেরও 6 মাস লাগছে। তার মানে কি, খেলায় কে জিতলো? খুব স্লোলি খেলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই যে মোদিজি এত লম্ফ জম্প এত কিছু করবে, উনি এসে এখন বলুক না দেখি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম ভারতবাসীকে না, মোদিজিকে, মোদিজির গদি মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, দেখি ভাই কত প্রোপাগান্ডা ছড়াইতে পারো, ছড়া, আরো কিছু বল দেখি। আমেরিকা থেকে আসার পর দেখি না কি বলে, ঘোড়ার ডিম বলবে, কিচ্ছু বলতে পারবে না। মোদিজির চেহারা দেখেন নাই, এইভাবে তাকায় ছিল, ক্যামেরার দিকে কিভাবে তাকায় ছিল, কারণ ওনার কাছে তো মেসেজ চলে গেছে। উনি বুঝা ফেলাইছে যে আন্তর্জাতিক লেভেলে ডক্টর ইউনূসের সাথে উনি খেলা পারবে না। উনি কেন, বিশ্বের অনেক নেতাই পারবে না, কারণ উনি আন্তর্জাতিক মিডিয়ার কাছে একজন সৎ মানুষ, ভালোবাসার মানুষ। বুঝবেন, উনাকে যেদিন হারাইবেন বুঝবেন
কিন্তু আমরা ওনাকে হারাইতে চাই না। আমরা চাই উনি মাঠে খেলুক না, নির্বাচন তো দিবেই। বাংলাদেশের রাজনীতিতে এখন ধুমরুজাল চলছে, আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন। এই বিতর্কের অবসান ঘটিয়েছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরে হবে সংসদ নির্বাচন। আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে, কেন হবে, কিভাবে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার বুদ্ধিমত্তার সাথে ওনার কথাগুলা আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে, তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি বা ওনার উপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি, তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা। সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায়। মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৌদ্ধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন আমরা ইতিমধ্যে বৌদ্ধ পন্থা অবলম্বন শুরু করেছি, আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। তাদের দোষরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে, কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন, এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না। আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্টস করে লিখবেন। আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে, তার উপরে কোনো অন্যায় বিচার করা হবে না। তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই হবে যখন জাতিসংঘ থেকে 1400 মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার নামে এক ধরনের মামলা করলেন এখন জাতিসংঘ। মামলাটা কার কাছে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে করেছেন। প্রিয় দর্শক, এখন যদি আমি মনে করি না আমরা সেই দলিল মানি না, জাতিসংঘ মানি না, জাতিসংঘ কি বলেছে আমরা করি না, আমরা সাধারণ নির্বাচন করব যে কোনো সময় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মতো করে আমরা বিচার করব অথবা আমরা করব না, এই কথা বলার আর এই জায়গায় থাকার স্ট্যান্ডটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই আন্তর্জাতিক অঙ্গনের আভ্যন্তরীণ সহযোগিতাই হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আমরা যদি মনে করি যে হাসিনা পালানের বিষয়ে আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না, তাহলে রাজনীতিতে আমরা এখনো অনেকটা কাঁচা থেকে যাব। তাই রাজনীতিতে পাকা হওয়ার জন্য, পুক্ত হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশ। এখানে আন্তর্জাতিক কলকাঠি, ইশারা ইঙ্গিতের মাধ্যমে বাংলাদেশ চলে। ভারত 15.5 বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। এই বিষয়টা পানির মতো পরিষ্কার। 10 বছরের একটা শিশুকে জিজ্ঞাসা করলো বলতে পারে যে ভারত বাংলাদেশের দুশ্মন। তাই দুশ্মনেরা 15.5 বছর রাজত্ব করেছে। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন, আমি ওনারটা একটু পড়ে শুনি আপনাদেরকে যাতে নাকি আমার ভুল না হয়। উনি বলেছেন যে, উনি লিখেছেন যে ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছেন না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা নেই। এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে, যেহেতু উনি আবার ব্র্যাকেটে লিখেছেন, যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তথ্য প্রচার করতে চাচ্ছিল তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম। মানে বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নের উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। এই হলো ঘটনার সামারি। এই যে কথাটা বললাম এটুকু আমাদের আইন উপদেষ্টা উনি লিখেছেন, মানে এটা উনার ব্যাখ্যা।
তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনারা আবার যদি কেউ ভিডিওটা দেখেন, ইউটিউবে ভিডিওটা পাবেন, কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নেন, দেখবেন যে ওনার বক্তব্যের সঙ্গে কতটুকু মেলে না, কিছু মিল তো পাবেনই, কোনো সন্দেহ নাই। আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম একটু আগে, যে এই ব্যাপারে ভারত 17 বছর ধরে কাজ করছে, ভারত বলবে, ভারতের উপর ছেড়ে দিলাম, এটার আবার আরেকটা ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন। আবার এই প্রেস কনফারেন্সের পরে, আমি প্রেস কনফারেন্সের চরিত্র নিয়ে একটু পরে আলোক করবো। প্রেস কনফারেন্সের পরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব, তিনিও কিন্তু একটা সাংবাদিকদের কিছু কথা বলেছেন। সেখানে উনি কি বলেছেন সেটা আপনাদের একটু আমি বলি। সেখানে এই বিদেশ সচিব উনি বলেছেন যে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে, সেটা আপনাদের জানাই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কিভাবে দেখছে সে কথাও জানানো হয় তাকে। ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন। এই যে কথাটা আমি পড়ে শোনালাম, এটা কিন্তু ভারতের একটা পত্রিকা থেকে পড়ে শোনালাম, এবিপি আনন্দ থেকে। তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বিগ্ন, এই কথাটা মোদী সেখানে প্রকাশ করেছেন বলে এই আপনার এই পত্রিকা জানালো। এই হলো পুরো ঘটনা। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি দিয়ে একটা কথা বলি আপনাদেরকে। এক নম্বর কথা হলো, আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখেন, ইউটিউবে অনেকগুলো পাবেন, ছোটো ছোটো ক্লিপ পাবেন। আমি বলবো আপনাদেরকে যে যদি আপনাদের সময় থাকে পুরো ইন্টারভিউটা দেখে নেন, আপনি ইউটিউবে দেখবেন। ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কী ছিল আসলে। আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দ ঘন পরিবেশে হয় নাই। এক নম্বর, দেখবেন দুইজন বসে আছে পাশাপাশি এবং বসার ভঙ্গিতেও যে খুব একটা আনুষ্ঠানিকতা এরকম আমি দেখিনি। আর সাংবাদিক বসেছিল ফ্লোরে, সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা কিন্তু ওখানে ছিল না। আমার কাছে খুব অবাক লাগছে যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন, সেখানে সব সাংবাদিকরা মাটিতে বসে কেন, মানে ফ্লোরে বসে কেন। আবার আরেকটা জিনিস আমি দেখেছি, একটা প্রশ্ন করার জন্য হুড়োহুড়ি ভাব। যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সংবাদ সম্মেলন দেখিনি যে প্রশ্ন করার জন্য একজন একজনকে ওভারল্যাপিং করে কথা বলছেন, একসঙ্গে 4-5 জন প্রশ্ন করছেন, তবে একজন কথা যার গলার স্বর জোরে হচ্ছে তিনি কথা বলতে পারছেন, আমরা পাচ্ছেন। এই ধরনের দৃশ্য আমি কখনো দেখিনি। এখানে দেখলাম মনে হলো যেন ভারতে অথবা বাংলাদেশে অথবা আমাদের এই সাবকন্টিনেন্টের কোনো একটা আমি সংবাদ সম্মেলন দেখছি। আবার আরেকটা জিনিস দেখলাম, এটাতে খুব প্রিপেয়ার্ড ছিল না। তার মনে হলো কীভাবে, আমি দেখলাম যে পেছনে দুজন ট্রান্সলেটর ছিল, মানে অনুবাদক, তারা অনুবাদ করে দিচ্ছি। ভারতীয় সাংবাদিক ইংরেজিতে বলছে, ওটাও দেখলাম অনুবাদ করে দিচ্ছে ট্রাম্পকে, মানে উনি কি ভারতের ইংরেজি বোঝেন না আমি জানি না কী হলো। আবার হিন্দিতে একজন অনুবাদ করছে। তো সব মিলিয়ে সংবাদ সম্মেলনটাই আমার কাছে আপ্লুত মনে হয় না। এত বড় দুজন নেতা, সারা দুনিয়ায় যারা কি গণতন্ত্রের প্রতিভা হিসেবে পরিচিত, তাদের মতো লোক বসে সংবাদ সম্মেলন করছেন, কিন্তু এরকম আগোছালো কেন আমার কাছে আমি বুঝতে পারি না। দ্বিতীয় যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব, সেটা হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের দুই সরকার প্রধানের সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা এসেছে, যে কথাটার একাধিক অর্থ হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমরা তো উদ্বিগ্ন কেন? আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কতজন যে কত রকম ব্যাখ্যা দিচ্ছে। যারা নাকি এই সরকারকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিচ্ছে এই সরকারের এবার দিন শেষ, কারণ ভারতকেই দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, এবার ভারত আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই একটা ভার্সন দেখছি। আবার আরেকটা ভার্সন দেখছি, না ভারতকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি, ভারত কিছুই করবে না, আমেরিকাই সব করবে, এই আরেকটা ভার্সন। আমি বুঝতে পারি না এই বিতর্কে আমাদের উপদেষ্টারা বন্ধু জড়িয়ে গেলেন কেন? দরকারটা কি? আমাদের আর কোনো কাজ নাই, ওখানে কি হলো কি না হলো এটা পাত্তা দেওয়ার দরকারটা কি? আমি তো এটা বুঝতে পারছি না কিছু। যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়ার কে? বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের প্রপার্টি? যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই 3 ছেলেকে তুমি দেখো। ভাই আমি তো কোনো এই 3 ছেলে না, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে? এতই কি সহজ সব কিছু? দুনিয়াটা এতই সহজ? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই জিনিসটা বুঝলাম না। আর আমি যে কথাটা আসলে বলে শেষ করতে চাই সেটা হলো, এই সংবাদ সম্মেলন থেকে আমি যে জিনিসটা বুঝেছি, ভাই বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নেই। ট্রাম্প হলো এমন একজন রাষ্ট্রপতি আমেরিকা পেয়েছে যে নাকি আমেরিকার বাইরে কিছু চিন্তাই করে না। কোথায় আমেরিকার প্রভাব বাড়লো, কোথায় কমলো, বিশ্বের কোথায় আমেরিকার প্রভাব একদম শেষ হয়ে গেল, এটা নিয়েও আমেরিকার কোনো চিন্তা নাই। তারা তার দেশটাকে নিয়ে চিন্তা করছে, তার দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, এর বাইরে কিছু না। কাজেই এখানে কিছু হলো কি হলো না এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। ভারতের যে চিন্তা আমাদেরকে নিয়ে সেটা থাকবে, সেটা যতদিন এখানে বাংলাদেশ থাকবে ততদিনই থাকবে। সরকারে কে থাকুক না থাকুক সেটা ব্যাপার না। সবসময় ভারত চাইবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে, কেন চাইবে না? সব পৃথিবীর সব দেশই তার প্রতিবেশীর উপর প্রভাব বিস্তার করতে চায়, এটা কেন চাইবে? সেখানে আমাদের কোনো ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করার দরকার নাই। আমরা আমাদের কাজটা করে যাই, যা হবার তাই হবে। আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে তার কোনো সমস্যা আমি দেখি না।
দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।